সুধী ফেসবুক বন্ধুরা সবাইকে জানাচ্ছি আজকের লাইভ আলাপনে স্বাগতম। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্বে খানিক সময় কথার আলাপনে কাটানোর জন্য আমাদের এই আজকের আয়োজন আলাপন। আমাদের লাইভ আলাপনে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের ফেসবুক পেজ স্বপ্নের শাখা ফাউন্ডেশন ও আমাদের সম্মানিত অতিথিবৃন্দের ফেসবুক আইডিতে যারা আমাদের সাথে লাইভ অনুষ্ঠানে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি স্বপ্নের শাখা পরিবারের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান শুরু করতে, কারণ আমাদের এখানে বিদ্যুতিক গোলযোগের কারণে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের এই আয়োজনটা শুরু করতে একটু দেরি হওয়ার জন্য। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহ যোগাবেন। বৈশ্বিক মহামারী করোনা প্রভাবের কারণে আমরা হোম কোয়ারেন্টাইন ও লকডাউন নামক জটিল শব্দের বেড়াজালে আটকে আছি। অনেকটা আমরা গৃহবন্দী হয়ে জীবনযাপন করছি। একদিকে করোনার প্রভাব প্রতিপত্তি এগিয়ে চলেছে, করোনার দাপট ক্রমশ বেড়ে চলছে। এই করোনাকালীন সময়ে আমরা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ও খেলাধুলা থেকে অনেকটা দূরে রয়েছি। আর এই করোনাকালীন সময়ে আমাদের সামাজিক ও শারীরিক দূরত্বটা অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আমরা আমাদের নিরাপদ থাকার জন্য, করোনা মুক্ত থাকার জন্য আমাদের শারীরিক দূরত্বটা একান্তই প্রয়োজন। এই শারীরিক দূরত্বকে কাছে টেনে নিয়ে এসেছে অনলাইন মাধ্যম ও ভার্চুয়াল জগৎ। আমরা এই ভার্চুয়াল জগতে আজকে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে খানিক সময় আলাপচারিতায় আমরা গল্প, গান ও কবিতার মাধ্যমে খানিক সময় কাটাবো। আজকের এই আয়োজন স্বপ্নের শাখা পরিবারের নামকরণ করা হয়েছে আলাপন। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসাবে থাকবেন ডাক্তার মহিউদ্দিন চৌধুরী লিজু, পাবলিক হেলথ স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। তাসলিম চৌধুরী, সিনিয়র ব্যাংক কর্মকর্তা, এক্সিম ব্যাংক, সিলেট। অলিউর রহমান, সম্পাদক, বাংলাভাষী.com UK। শাহাদাত হোসেন, শিশু সংগঠক, সভাপতি, উত্তরণ খেলাঘর আসর, মৌলভীবাজার। সাংবাদিক নুরুল ময়মিন মিল্টন, সমাজকর্মী ও সংবাদকর্মী, সভাপতি, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ। সারোয়ার মজুমদার ইমন, সদস্য, কার্যনির্বাহী কমিটি, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার। এছাড়াও আমাদের স্বপ্নের শাখার প্রতিষ্ঠাতা, কবি, ইউকে প্রবাসী নূরজাহান রহমান আমাদের সাথে থাকবেন। এছাড়াও আমরা কথা এবং আলাপনের ফাঁকে ফাঁকে গান ও কবিতা শুনব। আর গান ও কবিতা নিয়ে থাকবেন আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীরা মণ্ডল এবং বাংলার উপমহাদেশের প্রথম আবৃত্তিকার, যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, নিমাই মণ্ডল, তিনি আমাদের সাথে থাকবেন। এছাড়াও প্রবাসী প্রেম ও প্রকৃতির কবি হামিদা ইয়াসমিন, কবিতা নিয়ে তিনি আমাদের সাথে থাকবেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকবেন তরুণ কবি আবু সুফিয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। সাদর সম্ভাষণ। আমরা প্রথমে যুক্ত হব শাহাদাত হোসেনের সাথে। প্রথমে আমরা সাথে হবেন শাহাদাত হোসেন, নূরজাহান রহমান। হ্যাঁ জি, আমি বলুন। শাহাদাত, শিশু সংগঠক, সভাপতি, উত্তরণ খেলাঘর আসর। আমাদের স্বপ্নের শাখার পরিবারে আজকের এই লাইভ আয়োজনে, যদিও একটু দেরিতে আমরা আয়োজনটা শুরু করেছি, আপনাকে স্বাগত জানাচ্ছি শাহাদাত হোসেন। শুভেচ্ছা আপনাকেও স্বাগত। হ্যাঁ, আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনার। আমাকে শোনা যাচ্ছে? আমরা অত্যন্ত, জি আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা অত্যন্ত দুঃখিত, কারণ বিদ্যুতিক গোলযোগের কারণে আমরা অনুষ্ঠানটা শুরু করতে অনেকটা বিলম্ব হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা এরকমই হয়, হতে পারে। এটা কোনো মানে ইয়ে না, আমাদের এই প্রেক্ষাপটে নেট গোলযোগ কিংবা বৈদ্যুতিক গোলযোগ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তারপরে ধন্যবাদ। আমরা জি মীরা মণ্ডল, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আপনাকে স্বাগত আমাদের স্বপ্নের শাখা পরিবারের আজকের লাইভ আলাপনে। আমরা অনুষ্ঠান শুরু করতে অনেকটা বিলম্ব হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আপনাকে সুস্বাগতম আজকের লাইভ আলাপনে। নমস্কার, খুব ভালো লাগছে। নমস্কার। আর যে বৈদ্যুতিক গোলযোগের কথা বলেন, সেটা তো আসলে কারোর উপর মানে হাত নেই, এটা হতেই পারে। আমি ভালো আছি। জি জি, আমরা নূরজাহান রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন।
জি আমি আছি। জি নূরজাহান রহমান, জি আপনাকে আপনাকে স্বাগতম। আপনি প্রবাসী থেকেও প্রবাসী কবি হিসেবে আপনি লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, এছাড়া মানবিক কার্যবলিতে আপনি অনন্য অবদান রাখছেন। তাই আপনি প্রতিষ্ঠা করেছেন আপনার এই সংগঠন স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশন। আজকে স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশনে আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা সম্মানিত অতিথিদের অংশগ্রহণে আলাপ অনুষ্ঠান শুরু করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশনে। কৃতজ্ঞতা আপনাকেও দাদা, কারণ সঞ্চালনা অনেক বড় একটা দায়িত্ব, সেটা আপনি নিজের কাঁধে নিয়েছেন বলেই আজকে হালকা হচ্ছি। তো আপনার প্রতিও কৃতজ্ঞতা, এবং আমার সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ। ওনাদের মূল্যবান সময়টুকু থেকে আমাদের এই সাক্ষ্য পরিবারের জন্য যে ওনারা সময় বের করে আজ এসেছেন, এবং কারেন্টের জন্য অনুষ্ঠানটা শুরু হতে বিলম্ব হয়েছে, ওনারা ধৈর্য সহকারে অপেক্ষায় থেকেছেন কখন শুরু হবে। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি মধ্যেখানে বলবো কিছু কথা, এখন আমি শুরু করতে চাচ্ছি যে অনুষ্ঠানটা আগে শুরু হয়ে যাক। যারা অতিথি আছেন ওনাদেরকে দিয়ে আমরা শুরু করে দিই, জি বাকিরা ধন্যবাদ, এসে ধন্যবাদ, ধন্যবাদ যুক্ত আপনাকে, হবে। জি ধন্যবাদ আপনাকে। জি শাহাদাত হোসেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। শাহাদাত হোসেন, হ্যাঁ, বলুন বলুন। আমাকে শোনা যাচ্ছে? জি আমরা আপনারা শুনতে পাচ্ছি আপনাকে। জি শাহাদাত আচ্ছা, হোসেন, আমি প্রথমেই আমি কথা বলি এখন, আমাকে দিয়ে দিন আমি কথা বলি। স্বপ্নের সাক্ষ্য আজকের এই আলাপন অনুষ্ঠানে আমি উপস্থিত যারা আছেন, আমি সঞ্চালককে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা সমন্বয় করছেন। আর স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশনের চেয়ারপারসন যিনি আমার অতি প্রিয় মানুষ, এবং নূরজাহান শিল্পীকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থিত আছেন আসলে আমি যাকে শ্রদ্ধা করি, নিমাইদা এই উপমহাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী বলা যায়, আবৃত্তিকার ডক্টর নিমাই মন্ডলকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আছেন আমার সবচেয়ে প্রিয়জন এবং এই অনুষ্ঠানে আজকে তার গান শুনবো, মীরা মন্ডলের কাছেও আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা আছেন সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। বলুন এবার আপনি কথা বলুন। নির্মল দা, আপনি কথা বলুন। জি আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্বপ্নের সাক্ষ্য পরিবারের পক্ষ থেকে। আপনি আমাদের সাথে আন্তরিকতার সহিত আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। তো আপনার সাথে একটু প্রথমে আলাপ করতে চাই। আপনি একজন শিশু সংগঠন, সেই সাথে আপনি একজন সাংস্কৃতিক কর্মী। আমি আপনাকে অত্যন্ত ছোটবেলা থেকে আমি আপনাকে চিনি ভালোভাবে, এবং আপনি একজন সাদা মনের মানুষ। আসলে আপনার সাথে একটু আমি জানতে চাই, আমাদের এই বর্তমানে করোনাকালীন সময়ে শিশুরা বর্তমানে খেলাধুলা বিনোদন ছাড়া বন্দি জীবনযাপন করছে। পৃথিবীর সবকটি দেশে এখন স্কুল প্রায় বন্ধ। আমাদের শিশু এবং কৈশোররা অনলাইনের মাধ্যমে তারা পড়াশোনা গ্রহণ করছে। তো এই অনলাইনের মাধ্যমে যে আমাদের শিশু ও কৈশোররা পড়াশোনা গ্রহণ করছে, এতে আমাদের শিশুরা কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? একটু যদি আমাদের সাথে আলাপ করেন। ভয়াবহ পরিস্থিতি আসলে। পৃথিবী জন্মের পরে বোধহয় সভ্যতা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বোধহয় এরকম সন্ত্রস্ত কোন পরিস্থিতিতে বোধহয় মানব সভ্যতা পড়েনি। এটা আমার মনে হয় আর কি, যে কতটা ভয়াবহ হতে পারে সেটা মানুষ কল্পনাও করতে পারেনি। আজকের এই অবস্থা দেখে আমরা বুঝতে পারছি। এবং এই অবস্থায়, এই অস্থির সময়ে, এই বৈশ্বিক মহাদুর্যোগে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে আসলে আমরা খেয়াল করি যদি, তাইলে দেখবো যে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড়রা বড়দের মতো নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, নিজেদের সাথে নিজেদের বিনোদন নিজেরাই খুঁজে নিচ্ছে, কিংবা পারস্পরিক আলোচনা, কথা বলা কিংবা যোগাযোগ স্থাপন করে বড়রা নিজেদেরকে বলতে পারেন সময় দিয়ে দিতে পারছে। কিন্তু শিশুরা স্কুল ছাড়া, মাঠ ছাড়া, বন্ধু ছাড়া, ক্লাসরুম ছাড়া, সবকিছু ছাড়া চার দেয়ালের মধ্যে, অর্থাৎ একটা বাউন্ডারির মধ্যে 3-4 মাস, আরো কতদিন থাকতে হয় সেটাও একটা বিষয়। তারপরও অনলাইন ক্লাস যেটুকুই হচ্ছে
আমি মনে করি মন্দের মধ্যে অনেকটুকু ভালো। আসলে এটা বলা যায় অনলাইন ক্লাসটা একটা প্রাণ শক্তি, প্রাণ সঞ্চার করার মতোই বিষয়। আমি জানি না কতটুকু শিখবে একটা বাচ্চা, একটা কতটুকু শেখানো যাবে তাকে, কিন্তু তার টিচারের চেহারাটা যদি স্ক্রিনে দেখে, কিংবা তার টিচারের কণ্ঠটা যদি মানে শব্দ যদি শুনতে পায়, আমার মনে হয় অনেক কিছুই এই ক্ষণিক সময়ে আমি মনে করি তার মানসিক ভারসাম্য রূপর ক্ষেত্রে এটা ফিরিয়ে পেতে পারে। এটুকুই আর কি। অনলাইন ক্লাসটা, প্রথম কথা হচ্ছে অনলাইন ক্লাসটার মর্তবা আমি এটুকুই বলবো যে সে তার টিচারের সাথে সংযুক্ত হতে পারছে। দুই হচ্ছে তার বাসার যে বৈরী পরিবেশ, তার থাকতে থাকতে বাসায় থাকতে থাকতে সে একটা বৈরী পরিবেশের মধ্যে পড়েছে। এটা ধরো না, ওটা ধরো না, এবং করো না, অমন করো না, এবং বাবা মা তো আসলে অধৈর্য হয়ে যাচ্ছেন এবং শাসনও করছেন, উল্টাপাল্টা কথাবার্তাও বলছেন। এই বৈরী পরিবেশ থেকে যদি হঠাৎ একজন তার মানে টিচারের চেহারাটা দেখে, কিংবা শব্দ কথাবার্তাগুলো শুনে, আমার মনে হয় তার মধ্যে একটা পরিবর্তন আসবে। গেল এটা। 3 নম্বর হচ্ছে শিখবে, তো অবশ্যই শিখবে। একটা কিছু তার শিক্ষক যদি একটা কিছু বলেন অনলাইন ক্লাসের মাধ্যমে, একটা অঙ্ক যদি শেখান, অবশ্যই শিখবে। এটা তো কম না, এটা তো আসলেই অনেক বিষয়। আমি এখন আমি বলি, এই বৈরী পরিবেশে অভিভাবকদের প্রতি কিছু পরামর্শ আমি দিয়ে দিই, পলাশ, আমাকে যদি একটু সুযোগ দেন আর কি। আমি বলি প্রত্যেক বাপ মাকে আমি বলবো যে শিশুদের সাথে এই বৈরী পরিবেশে ধৈর্য ধরে ব্যবহার করবেন। ব্যবহারটা যেন ধৈর্যশীল হয়। মনে রাখবেন, একটা মুক্ত পাখিকে আমরা খাঁচার মধ্যে ভরে রাখছি, তার সাথে যেন আমরা ওই রকম ব্যবহার করি যে সেও যেন বন্দিদশায় আছে। বাপ কিন্তু বের হচ্ছে, মাও কিন্তু একটু একটু বের হচ্ছে, কথা বলছে, কিন্তু শিশু কিন্তু বের হতেই পারছে না, গেটের বাইরে যেতে পারতেছে না। তার মানে তার সে কারাবাসের মতো একটা জীবন যাপন করতেছে এই বৈরী পরিবেশে। এই অস্থির সময়টা যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত আমি বাবা মাকে বলবো যে আপনারা আপনাদের শিশুদের প্রতি ভালো আচরণ করুন, গল্প করুন, কথা বলুন, নিজেরা নিজেদের মধ্যে খাবার তৈরি করে শিশুদেরকে শেয়ার করুন যে তুমিও আমাদের সাথে থাকো, এরকম আর কি। মানে আপনার শিশু যদি মানসিক বৈকল্যের দিকে চলে যায়, তাহলে আপনার এই জীবন বেঁচে থেকেও তো লাভ। এবং আমি সবচেয়ে বড় কথা বলি, বাপ মাকে বলি, লেখাপড়া সবকিছুই হবে 2020-এ যদি আমি বেঁচে থাকি, এটাই কিন্তু আমার মুখ্য লাভ। এবং সবচেয়ে বড় কথা, 2021-এ এসে না হয় আবার শিখবো। 2020টা যদি কোন রকম আমরা পার করে দিতে পারি ঈশ্বরের কৃপায়। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের ভাইয়া, কিছু কথা আমরা জানলাম। আশা করি যারা দেখবেন বাবা মা, তারা উপকৃত হবেন আপনার কথা থেকে। আমি যতটুকু বলছি আর কি, আমিও একজন বাবা, আমি মনে করি যে এরকমই ব্যবহার করা উচিত বাচ্চাদের সাথে আর কি। ধন্যবাদ সবাই। আপনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। আসলে আমাদের সাথে, আমাদের যারা গার্জিয়ান আছি, আমরা যারা অভিভাবক আছি, বাচ্চাদের সাথে, আমাদের শিশুদের সাথে আমাদের সবসময় শিশু সুলভ আচরণ করতে হবে এবং শিশুদেরকে একটা সুন্দর একটা পরিবেশ দিতে হবে তাদেরকে, যেহেতু তারা একেবারে বন্দি জীবনযাপন করছে এখন এই মুহূর্তে। অনেক পরিবর্তন আনতে হবে, মানে পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। ঘরের এনভায়রনমেন্টে যেমন আমরা প্রত্যেকদিন একই খাবার খেতে পারি না। পলাশ, আপনি খেয়াল করে দেখেন, আপনি প্রত্যেকদিন ডাল ভাত সবজি যদি খান, 3 দিন 4 দিন 5 দিনের দিন কিন্তু আপনার একটা অন্যরকম একটা আসবে, মানে তিক্ততা চলে আসবে। যদি একটা বাচ্চা, একটা শিশুকে চিন্তা করেন, 4 মাস আপনি একই জায়গায়, একই ঘরে, একই রঙের মধ্যে, তার বাইরে কোনো সবুজ দেখলো না, ক্লাসরুম দেখলো না, বন্ধু দেখলো না, তাকে যদি আমরা একটু কথাবার্তা বলে, একটু গল্প গুজব করে, একটু নতুন পরিবেশ, নতুন ভিন্ন ভিন্ন আঙ্গিকে একটু রাখতে না পারি, তাহলে তো আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার শিশু যদি মানসিক বৈকল্যের দিকে চলে যায়, তাহলে আমার আর কিছু পুঁজি থাকলো না, তাই না? বাবা হিসাবে আমার আর কোনো পুঁজি থাকলো না। আমার শিশুকে রক্ষা করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। পড়াশোনা তো হবেই, আর বেঁচে থাকি যদি ঈশ্বরের আল্লাহর রহমতে যদি আমি বেঁচে থাকি, ইনশাল্লাহ 2021-এ আমার ছেলে ভালো রেজাল্ট করে ভালো পড়াশোনা করবে। আমি পড়া নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার শিশু যেন মানসিকভাবে বিকল না হয়। ধন্যবাদ সবাইকে।
জি সাদাত হোসেন, আমাদের শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন যে আমাদের শিশুরা যদি 1 বছর পড়ালেখা না হয় মূর্খ হবে না, কিন্তু আমাদের শিশু হ্যাঁ, আমি আমি আমার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। উনি আসলে উনি শিশু বান্ধব, উনি শিশু বান্ধব এবং ছাত্র বান্ধব একজন মন্ত্রী। আমি মনে করি তার এই কথাটা একজন মানে এই সমাজের জন্য সবচেয়ে কঠিন এবং সহজ সুন্দর, কঠিন কথাকে সহজ সুন্দর করে তিনি কথা বলে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা আমাদের শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কথাটা বলার জন্য তাকে। জি আচ্ছা, স্যার, আপনি আমাদের যে আমরা তো শুধু অভিভাবক হিসাবে আমরা দায়িত্ব পালন করবো, এছাড়াও আমরা শিশুর মানসিক বিকাশে এই বন্দির সময়ে, অনেকটা গৃহবন্দির সময় শিশুর মানসিক বিকাশে যাতে তার মানসিকভাবে কোনো প্রভাব না পড়ে, সেই জন্য মানবিক বিকাশে আমরা আরো কি করণীয় ভূমিকা কি রাখতে পারি বলে আপনি সেটা মনে করেন? হ্যাঁ, এখানে এখানে আছে ভেতরে যে অনেক কিছু করা যায় না সেটা না। ছবি আঁকানো যায়, ছবি আঁকতে উৎসাহিত করা যায়, কবিতা আবৃত্তি করানো যায়, গান শেখানো যায়। যে যে বাসায় পরিবেশ নেই গানের, সেখানে বাবা যদি খালি গলায় একটু একটু গান করেন, মা যদি একটু একটু গান করেন, কিংবা ছবি আঁকেন। বাবা কোনোদিন ছবি আঁকেননি, সাদা কাগজ নিয়ে যদি শিশুর সাথে ছবি আঁকতে বসেন, আমি মনে করি যে এখানে কিন্তু অনেকটুকু পরিবর্তন চলে আসবে। একটা বাবা যদি আবৃত্তি করেন, মা যদি একটু সুন্দর করে কথা বলেন, আবৃত্তি করেন, শিশুর মধ্যে পরিবর্তন আসবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনুশাসনটা যেন মানে যেটা পারিবারিক ধারার একটা পরিবর্তন আনতে হবে। ওই যে এটা করো না, ওটা করো না, এটা ধরো না, এইসব ব্যাপারগুলোকে সযত্নে কিন্তু পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে আপনার শিশু কিন্তু মানে খুব একটা চাপের মধ্যে আছে, মানসিক চাপের মধ্যে আছে। আপনি যদি শিশুকে সময় না দেন, শিশুর মানে রুচিতে পরিবর্তন না আনতে পারেন, তাইলে কিন্তু ওই যে তপ্ত মুড়ি আছে না, যে দাঁতে দিলে তপ্ত মুড়িটা লেগে যায়, ওই রকম হয়ে যাবে কিন্তু শিশু। মানে পরের বছর কিন্তু আবার এই এই যে 3-4-5-6 মাস যে বসে থাকবে, এই ধারাটা কিন্তু 2021-এও কিন্তু থাকবে। সে কিন্তু ওই যে ব্যাতলা মানে আমরা তপ্ত মুড়ির মতো যেটা বাচ্চাগুলো হয়ে যাবে, দাঁতে লেগে যাবে, কথা বলতে পারবে না, পড়াশোনায় মন থাকবে না। এর জন্য আমি প্রত্যেকটা বাবা মাকে বলি ধারাবাহিকতা রক্ষা করবেন। সব ঘুম থেকে সকাল তুলবেন, বলবেন যে আজকে স্কুলে যাওয়া নেই কিংবা কোনো কাজ নেই, ঘুমিয়ে থাক, এটা কিন্তু চলবে না। তাকে কিন্তু সেই নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিনের রুটিন মেনটেন করতে হবে। রাত্রে যে কয়টা রাত্রে ঘুমোতে দিতে যায় সে ওই রকমই যেতে হবে এবং সকালে উঠতে হবে। মানে আমি অভিভাবকদের প্রতি, মায়েদের প্রতি অনুরোধ করছি, স্কুল নেই, অন্য কিছু নেই, কোনো কাজ নেই, অতএব তুমি ঘুমাও, এই জিনিসটা কিন্তু চলবে না। বাচ্চাকে কিন্তু সকাল উঠতে হবে এবং ঠিক টাইম মতো ঘুমোতে দিতে হবে। রুটিন নষ্ট করা যাবে না। যদি রুটিন নষ্ট করেছেন তাইলে কিন্তু মরেছেন, বা শিশুর কিন্তু মানে রুটিন ভেঙে গেলে কিন্তু আগামী বছর কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বা স্কুল খুললে সে কিন্তু ধারা দিদিকে দেখতে পাচ্ছি, দিদি মনে হয় জয়েন করছেন আমাদের সাথে। দিদির পরিচয়। জি নূরজাহান, আপনি কিছু বলবেন? নূরজাহান, আপনি কিছু বলেন? আমি মীরা মন্ডল কি আমাদেরকে গান শোনাবেন এখন? জি আমরা মীরা মন্ডলের কাছ থেকে গান শুনবো, আপনি গান শুনে যাবেন। আপনি অনেক সুন্দর কথা বলেছেন আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত থেকে, এবং শিশুদের করণীয় সম্পর্কে আপনি বিস্তারিত বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার মীরা মন্ডলের সাথে একটু কথা বলবো। আমাদের বাংলাদেশে টেলিভিশন এবং বাংলাদেশি বেতারের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং প্রখ্যাত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীরা মন্ডল, আপনি কেমন আছেন? মীরা মন্ডল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নমস্কার, আমি ভালো আছি। জি, তো আমাদের সাথে ফাউন্ডেশনের যে শিশু তো হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলেন 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 আপনি। হ্যাঁ বলছি, স্বপ্নের সাঁকো আপনাদের যে কার্যক্রমটা চলছে এটা সত্যি সাধুবাদ জানাই। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নের সাঁকো কবি নূরজাহান শিল্পীকে অশেষ ধন্যবাদ। এবং আমি একটু আগে যে কথাগুলো শুনছিলাম বেশ ভালো লাগলো শুনে, শিশুদের জন্য যা বলা হচ্ছে সত্যি তাই। আর আজকের যে স্বপ্নের সাঁকো যে উদ্যোগে নেমেছে,
এটা সাফল্য হোক, সাফল্য কামনা করছি, এগিয়ে যাক, পাশে থাকবো সবসময়। আজকে কি আপনাকে শোনাবেন আমাদেরকে দিদি? আমরা তো দীর্ঘ 4 মাস লকডাউনে মানসিকভাবে বিপর্যস্ত। তো সেটা আমি আসলে মাথায় রেখে আজকে আলোচনা, মুক্ত আলোচনা এবং গান ও কবিতা সবকিছু মিলিয়ে একটা মিক্স মানে লাইভ করার চেষ্টায় এখানে এসেছি। তো ভাবছি যে যে আপনার যদি রবীন্দ্রসঙ্গীতটা শুনি তাহলে আমাদের মনটাও প্রফুল্ল হবে খানিকটা, কারণ আমরা তো গৃহবন্দী, আমাদের বিনোদন নাই। হ্যাঁ আমি হ্যাঁ জি ওই টাইমের যে বিষয়টা, আমার আসলে কলকাতা একটা লাইভ আছে, কলকাতার আজকেই রাত 10টা থেকে আমার হাজবেন্ড নিমাই মন্ডল বসে যাবে। তো আমরা একটা গান একটা কবিতা করেই আজকে করব। তো আমি একটা গান জি করি, তারপরে জি ডক্টর মন্ডল একটা আবৃত্তি করবে। আবার জি যদি জি কখনো সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই আবার আসবো। জি মীরা তো মণ্ডল, আমি আপনার আপনার রবীন্দ্রনাথ গান শোনার আগে আপনার সাথে একটা কথা জানতে চাইছিলাম, আসলে কৌতূহল ছিল। আপনি যে রবীন্দ্রসঙ্গীত, আসলে রবীন্দ্র সম্ভার, জি জি রবীন্দ্র সম্ভার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য এবং সংস্কৃতির যে বিচরণ, আসলে অগাধ বিচরণ, এবং যার রবীন্দ্রনাথের কথা যদি সারাদিনও পড়ি আমরা শেষ করতে পারবো না। তো আপনি কি করে রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে আপনি আগ্রহ সৃষ্টি হলো আপনার মনের মাঝে, সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে বলেন, আমার যারা লাইভে আছে আমাদের সবাই আমরা এটা শুনতে পারবো। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে রবীন্দ্র সঙ্গীতের প্রতি কিভাবে অনুরক্ত হলাম, তাই তো? এটা আসলে কি, এটা আমার পরিবার থেকে আমার গানটা এসেছে। তো ছোটবেলা থেকেই গানের পরিবারেই আমার বেড়ে ওঠা। তো গান শুনে শুনে বড় হয়ে ওঠা। তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হব সেটা ছোটবেলা তো ভাবিনি। প্রথম আমার জীবনের যে পুরস্কারটা পেয়েছিলাম সেটা আমি নজরুল গীতিতে পেয়েছি। তো আমার মা নিজে একজন বড় শিল্পী ছিলেন, পাকিস্তান পিরিয়ডে সে বেতারের শিল্পী ছিলেন। তো মার কাছ থেকে হাতে খড়ি, মার কাছে গান তোলা, বেড়ে ওঠা। তো 88, 89, 90 পরপর আমি 3বার চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন ছিল, রোটারি অফ নারায়ণগঞ্জ। সেখানে আমি তখন নারায়ণগঞ্জে আমি বড় হয়েছি। সেখানে আমি সেই কম্পিটিশনটাতে পরপর 3বার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি 92-তে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ জেলা শাখা থেকে আমি প্রথম মান পাই। তখনও জানি না আমি রবীন্দ্রসঙ্গীতেই মানে আমার দিকটা যাবে। তারপর আমি ছায়ানটে ভর্তি হই 92-তে। সেই থেকে যে রবীন্দ্রসঙ্গীতে আছি আজ পর্যন্ত থামি, তখন থেকে আমি রবীন্দ্রসঙ্গীত করে আসছি। ছায়ানটে রবীন্দ্রসঙ্গীতের উপরে সার্টিফিকেট কোর্সটা কমপ্লিট করি। আর তখনই টিভিতে, বেতারে আমি এনলিস্টেড হই, এবং এখন আমি বর্তমানে বাংলাদেশের আমাদের যতগুলো মঞ্চে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আমি গান করে থাকি। মঞ্চ যে প্রোগ্রামগুলো আমাদের পহেলা বৈশাখ বলেন, জাতীয় উৎসব যতগুলো আছে, 16ই ডিসেম্বর, 26শে মার্চ স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সব অনুষ্ঠানগুলোতে এখন আমি করে থাকি। এবং প্রাইভেট চ্যানেলগুলো যেগুলো আছে আমাদের বাংলাদেশে, সবগুলো চ্যানেলে আমি গান করছি এখনো পর্যন্ত। জি কলকাতাতে জি যেও আমি গান করে আসছি। জি আপনাকে এভাবেই অসংখ্য আমার ধন্যবাদ। গানের জগতে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের গানের পরিধিটা আরো বিস্তৃত হোক। আর আপনি আমাদের সাথে লাইভে এসেছেন, আমাদের আসলে আপনি লাইভে আসে অনেকে আপনাদের আজকে অত্যকার এই লাইভে অনেকে কমেন্ট করেছে। দিলশাদ চৌধুরী লিখেছে অভিনন্দন দিদি, কাজী রুবা বলেছেন ওয়েলকাম মীরা মন্ডল ম্যাডাম, এবং রাসলিউদ্দিন আহমদ বলেছেন আসসালামু আলাইকুম, অভিনন্দন। সুমিতা বলেছেন মীরা মন্ডলকে দেখে খুব ভালো লাগলো। এভাবে অনেকে, কাজী রুবা বলেছেন দিদির কথা শুনে খুব ভালো লাগলো। এরকম অনেকে আপনাকে কমেন্টস করে অভিনন্দন জানিয়েছেন আজকে লাইভে। তো এবারে আমরা আন্তরিক আন্তরিক ধন্যবাদ সবাইকে। সবাই আছে, ভালো লাগছে। আসলে একটা শিল্পী তখনই সার্থকতা হয়ে ওঠে যখন কেউ তার শিল্পীর সাথে থাকে, শিল্পীর পাশে থাকে। শিল্পী যখন তার সবার ভালোবাসায় শিক্ষিত হয়, তখনই একজন শিল্পী সার্থকতা। জি এবারে আমরা গানে চলে যাব, আপনি আমাদেরকে একটা গান শোনাবেন। হ্যাঁ হ্যাঁ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু দেখো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া নিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। জি দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ আয়োজনে আজকে উপস্থিত থেকে আমাদেরকে গান গেয়ে মুক্ত করেছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ স্বপ্নের সাক্ষ্য পরিবারের পক্ষ থেকে। আমাদের নুরজাহান রহমান কিছু বলবেন আপনাকে। কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না কেন। নুরজাহান রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। প্রথমে একটু সমস্যা ছিল নেটে। যে আমাদের দিদি আমাদেরকে গান শুনিয়েছেন, আমাদের মীরামন্ডল বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমরা সবাই মুগ্ধ। তো আপনি আমার দিদির উদ্দেশ্যে কি বলবেন? আমি দিদি সম্পর্কে শুধু একটা কথাই বলবো, কারণ রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করা মানে চারটিখানিক কথা নয়। তো উনি যখন হৃদয়ে ধারণ করেছেন তাহলে উনার হৃদয়টা তো মহাসমুদ্র, এবং আমি খুবই ভাগ্যবতী যে সেই সমুদ্রে মানে ভালোবাসা উজাড় করে উনি আমাকে দিয়েছেন, একদম ছোট বোনের মতো। ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে দিদি প্রমাণ করেছেন যে মানবিক সম্পর্কগুলো অনেক বেশি মূল্যবান। সত্যি আসলে আমি নূরজাহান সম্পর্কে আমি একটু বলি, না বললেই নয়। ওর সাথে আমার একজনের মাধ্যমে পরিচয় হয়। তো কিন্তু
দেখা গেছে যার মাধ্যমে তার সাথে আমার পরিচয়, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু নূরজাহানের সাথে আমি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি যে আমার নিজের কোনো ছোট বোন নেই, কিন্তু নূরজাহানকে সত্যি আমি ছোট বোনই মনে করি, কখনো তুই তুই করে করে বলি, এবং খুব আপন করে সে কাছে টেনে নিয়েছে, খুব আদরের একটা আমার বোন। আমি মনে করি নূরজাহানের প্রতি আমার অগাধ ভালোবাসা, এর কোনো কমতি হবে না কখনো। নূরজাহানও খুব বড় মনের একজন মানুষ, সবাই বড় মনের মানুষ হতে পারে না। খুব ভালো থেকো নূরজাহান, তোমার ডাকে আমি এসেছি, আবার আসবো। জি আজকে একটু দিদি। তাড়া আছে তাই আমি থাকতে পারলাম না। নিমাই দিদি। মন্ডল আছে বসে, ওর কলকাতা একটা লাইভ আছে, ওটা করবে, তোমাদের এখানে আবৃত্তিটা করি। জি। জি, আমার নিমাই মন্ডলকে স্বাগত জানাচ্ছি। আমি তাহলে বিদায় নেই, নমস্কার, জি, সবাই আপনাকে ভালো প্রথম থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও দিদি দিদি আহ, দাদার সাথে আপনি থাকুন না, একটু থাকুন দাদার সাথে। আচ্ছা, দাদা আবৃত্তিটা করুক। হ্যাঁ, দাদাকে জি। দিচ্ছি। জি, জি, নিমাই মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনছি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আপনাকে আপনাকে স্বাগতম স্বপ্নের সাহায্য পরিবারে আজকের লাইভ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি মূল্যবান আপনাকেও সময় নষ্ট ধন্যবাদ। করে এবং না, নষ্ট না, সবই সময় সবারই মূল্যবান, আপনারও আমারও অসুবিধা আমরা নেই। এত দাদা দাদা আমরা এত ভাগ্যবান যে আপনাকে আমাদের মাঝে পেয়েছি, আমাদের সাকো পরিবার না আজকে না খুবই আনন্দিত। না না, কিছু জি, না, এটা সবাই, আমিও ভাগ্যবান যে আপনাদের অনুষ্ঠানে আসতে পেরেছি। সুতরাং আমার কাছেও নিজের এটা একটা খুব ভালো লাগার একটা ব্যাপার যে আমি আসতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। জি, আমাদের যারা লাইভে যারা আমার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের জ্ঞাতার্থে জানাতে চাই, এবং আমাদের নিমাই মন্ডল যিনি আবৃত্তিকার, আমি একটু দাদাকে একটু বিশেষভাবে পরিচিত করতে চাই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেকচারার অফ ব্র্যাক ইউনিভার্সিটি। দাদা ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছেন বাংলা ল্যাঙ্গুয়েজ এবং লেকচারার হিসাবে। তো দাদা আমাদের উপমহাদেশের আবৃত্তিতে প্রথম পিএইচডি ডিগ্রি আপনি অর্জন করেছেন। তো আপনি সেই হিসাবে আমরা আসলে একটু জানতে চাচ্ছি, আমরা জানার কৌতূহলটা অবশ্যই থেকে যায়, কেননা আমাদের এতগুলো বিষয় যেহেতু আছে আমাদের, তারপরে আপনি কবিতাকে পিএইচডি করার জন্য বেছে নিয়েছেন, যেটা আপনার আগে এটা কেউ চিন্তা করতে পারেনি। আপনি যদি সে ব্যাপারে আমাদেরকে একটু বলেন, আমরা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এই যে ধন্যবাদ। সেটা হলো যে কবিতা নয়, আপনি প্রথমে যেটি বলেছিলেন যে আবৃত্তি, যে কবিতায় অনেকেই পিএইচডি করেছেন, কিন্তু আবৃত্তিতে আমার জানা মতে কেউ করেননি। মানে যে উপমহাদেশে বটে, আর অন্য কোথাও করেছেন কিনা আমার জানা নেই। তো যেটি হলো যে খুব ছোটবেলা থেকে আবৃত্তির সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন জগন্নাথ হল চ্যাম্পিয়ন ছিলাম। আবৃত্তিতে প্রথম হয়েছি অনেকবার, বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1991 সালে আন্ত হল আবৃত্তি প্রতিযোগিতায় আমি সবগুলো হলের মধ্যে থেকে যারা প্রথম হয়েছিল তাদের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করি। তো তখন থেকেই আবৃত্তি নিয়ে আমার মধ্যে একটা কাজ করার প্রবণতা ছিল, এবং পরবর্তীতে বাংলা একাডেমিতে আমি একটি ফেলোশিপ পাই, সেখানেও আবৃত্তির উপরে গবেষণা করে আবৃত্তির কলা কৌশল বলে একটি বই লিখি। এই যে আবৃত্তি মাথায় ধরলো, তখন থেকে মনে হলো যে যদি কখনো পিএইচডি গবেষণা করার সময় সুযোগ পাই, তাহলে যে বিষয়টা কেউ করেনি এবং আমার প্রিয়, সেই বিষয়টি করব। তো সেই হিসেবে আবৃত্তিকে আমি বেছে নিয়েছি, এবং আবৃত্তি নিয়ে পিএইচডি করার পর আমার নিজের একটি ভালো লাগা কাজ করে। এবং আজকেও আসামে একটা 7টার দিকে, 7:30টাতে একটা অনুষ্ঠান ছিল, আন্তর্জাতিক রিসাইটেশন ফেস্টিভ্যাল, সেখানেও আমার আবৃত্তির উপরে বলার বিষয় ছিল। অর্থাৎ আবৃত্তি তারা ওই পিএইচডির জন্যই হয়তো বা ডেকেছেন, আপনারাও যেমন বলছেন। এই বিষয়টি আমার আসলে তেমন কৃতিত্ব না, যারা আবৃত্তি করছেন সেই আবৃত্তি শিল্পীদের প্রতি বা করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের কাজের জন্যই তো আমি আবৃত্তির উপরে পিএইচডিটা করতে পেরেছি। আর আপনাদেরকেও ধন্যবাদ। জি দাদা, আজকে আপনি আমরা কার কবিতা আবৃত্তি করবেন দাদা? আজকে আপনি কার কবিতা আবৃত্তি করবেন? অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তো একটা কবিতাই আবৃত্তি করি। সেটা হচ্ছে যে যেহেতু একটি কবিতা আবৃত্তি করলে রবীন্দ্রনাথের নামই চলে আসে, তো রবীন্দ্রনাথের একটি প্রেমের কবিতা আবৃত্তি করি, যেটি আমাদের সবারই হয়তো জানা। হঠাৎ দেখা একটা কবিতা আছে, যেখানে রেলগাড়ির মধ্যে একজন প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন পরে দেখা হয়। তখন তো আর মোবাইলের যুগ ছিল না,
তো তখন সেই দেখা হওয়ার মুহূর্তের বর্ণনাটা, এটা নিয়ে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বা নাটকও হয়েছে। সেই কবিতাটি হচ্ছে হঠাৎ দেখা। আমি রবীন্দ্রনাথের সেই হঠাৎ দেখা কবিতাটি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আবৃত্তি করছি। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর থেকে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এমন সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছি, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু করে এলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। কিছুক্ষণের জন্য আমি হঠাৎ দেখা আপনার আবৃত্তির নায়িকা হয়ে গিয়েছিলাম। মানে গা ছমছম করা আবৃত্তি, একদম গা ছমছম করা আবৃত্তি, অসাধারণ। না, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্বপ্নের সাঁকো দিদি অনেক এই আলাপন। সৌভাগ্যবতী, দিদি অনেক সৌভাগ্যবতী। আপনার আবৃত্তি নিশ্চয়ই রোজ শুনেন এবং আপনি দিদির না না, রোজ নয়। গান আবৃত্তি হয়, চর্চাটা হয়তো যতটা ভাবছেন ততটা হয় না, জীবন জীবিকার তাগিদে তো চর্চা করি। আমি সবার কাছে একটু অনুরোধ করব যে আবৃত্তি, আসামের গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আবৃত্তিতে অনার্স এবং মাস্টার্স খুলেছে এবং ওই প্রদেশে, ভারতের একমাত্র প্রদেশ, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবৃত্তি পাঠ্য হয়েছে। তো ওখানকার থেকে আমাদের বাংলাদেশে অনেক আবৃত্তি চর্চা হয়, কয়েকশো সংগঠন আছে সারা দেশে। তো আমিও বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাবো এবং সংস্কৃতি অনুরাগী মানুষের কাছে আবেদন রাখবো, আপনারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত আবৃত্তি একটি বিভাগ খুলুন। তাতে আমাদের পরবর্তী প্রজন্ম প্রমিত উচ্চারণে, প্রমিত আবেগে, শুদ্ধ সুন্দর উচ্চারণে তারা কথা বলতে শিখবে। যে ভাষার জন্য আমাদের কৃতি সন্তানেরা 52তে রক্ত দিয়েছে, সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের শুদ্ধ সুন্দর পরিমিত উচ্চারণে কথা বলতে শেখা উচিত। এই বিষয়টি আবৃত্তি আমাদের এগিয়ে নিয়ে যাবে। সেজন্য আমি সেই দাবি জানাচ্ছি, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আবৃত্তি একটি বিভাগ হিসেবে খোলা হয়, এই বিষয়ে আমি জোর দাবি দাদা রাখছি। আপনাদের সবাইকে দাদাকে ধন্যবাদ। দাদাকে
দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভ আয়োজন আলাপনে আপনি উপস্থিত থেকে আমাদেরকে আপনার কণ্ঠের কবিতায় আমরা মুগ্ধিত হয়েছি। এবং দাদার উদ্দেশ্যে আমাদের যারা আজকে লাইভ উপভোগ করছেন, অনেকগুলা কমেন্টস এসেছে। আসলে আবু সুফিয়ান লিখেছে অসাধারণ আবৃত্তি, লুৎফুর রহমান চৌধুরী লিখেছেন চমৎকার, এবং রশিন শিরা বলেছেন চমৎকার আবৃত্তি, এবং অলিবুর রহমান লিখেছেন এছাড়া দাদার আবৃত্তি সুন্দর লেগেছে। অসংখ্য অসংখ্য কমেন্টস এসেছে দাদার আবৃত্তির জন্য। দাদাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের লাইভ আমাকে যারা মন্তব্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও আপনাদের সন্তানদেরকে আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণ শিক্ষায় উদ্বুদ্ধ করবেন, এই কামনা রাখছি। ধন্যবাদ সবাইকে। নমস্কার। জি নমস্কার দাদা, আপনাকে ভালো থাকবেন। সাদাতে বাদ দিন, ধন্যবাদ বাদ দিন। ইমন ভাইয়া, মিশন ভাইয়াকে জি শারদ ভাই, আপনি কি আছেন? শারদ ভাই, মিশন ভাইয়া, ইমন ভাইয়া ওরা অপেক্ষা করতেছে ওদের। জি সারার মজুমদার ইমন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ নির্মল, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে স্বপ্নের সাগর লাইভ আয়োজনে আপনি উপস্থিত থাকার জন্য, এবং অনেক সময় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, কেননা আমাদের বিদ্যুতিক গোলযোগ কারণে আমরা অনেকটা দেরিতে আমাদের লাইভ আয়োজনটা আমরা শুরু করতে পেরেছি। তাই আপনার বিলম্বিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমার কিছু বলবেন আপনি? ধন্যবাদ নির্মল, ধন্যবাদ নূরজাহান শিল্পী। আমি প্রথম থেকে এই অনুষ্ঠানটি দেখতেছি, আমারও মোবাইলে একটু সমস্যা হয়েছিল, তা আমাকে লাইভে ইনভাইট করার জন্য আমি স্বপ্নের সাক্ষ্য পরিবারের সবাইকে প্রথমে ধন্যবাদ। আর উপস্থাপনা আজকে অনেক সুন্দর হচ্ছে নির্মল, এবং অনেক দূরের সুদূর যুক্তরাজ্য থেকে নূরজাহান শিল্পী, এবং যার উদ্যোগে বিভিন্ন উদ্যোগের সাথে আমিও যুক্ত হয়েছি নতুন করে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি ভাইয়া সম্পর্কে দুটো কথা বলবো। ভাইয়া সম্পর্কে আমি দুটো কথা বলবো। আগে নির্মল দাদা আপনাগুলো করে নেবেন, তারপর আমি ইমন ভাইয়া সম্পর্কে দুটো কথা বলবো। জি নুরুল ময়মিন মিল্টন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাংবাদিক ও সমাজকর্মী নুরুল ময়মিন মিল্টন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বপ্নের সাক্ষ্য পরিবারের আজকের লাইভ আয়োজনে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব নুরুল ময়মিন মিল্টন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি দাদা। তো বিষয় হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। তো স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশনের অসাধারণ এই উদ্যোগ। আমি স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশনের বিশেষ করে যে নির্বাহী প্রধান নূরজাহান শিল্পী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন এবং প্রোগ্রাম যারা বিভিন্ন স্থান থেকে দেখছেন লাইভে, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে জি আপনাকেও নুরুল ময়মিন মিল্টন, আপনাকেও আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা বিদ্যুতিক গোলযোগের কারণে আমরা অনেক দেরিতে আমাদের অনুষ্ঠান শুরু করতে পেরেছি, আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমাদের স্বপ্নের সাক্ষ্য পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নূরজাহান রহমান, আপনি কিছু বলবেন আমাদের সম্মানিত অতিথি? আমি একটা কথা বলি ভাইয়া, মিল্টন ভাইয়া এবং ইমন ভাইয়া স্বপ্নের সাক্ষ্য সবচেয়ে মজবুত সাক্ষ্য। মানে এত মজবুত যে আমার এতটাই বিশ্বাস যে কেউ কোনোদিন মানে এই ব্রিজ গুলোকে নাড়তে পারবে না, মানে নাড়াতেই পারবে না। ওনারা এত একটা মজবুত সাক্ষ্য, আমার সাক্ষ্য পরিবারের সদস্য। ইমন ভাইয়ার বোন অসুস্থ হাসপাতালে, তারপরেও উনি এসেছেন আমাদের মাঝে। শুধুই ছোট বোনের আবদার রক্ষার্থে আজকে। ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে। আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে
মেন হইছে আমি লাইভে সাধারণত আমি একটু বিব্রত বোধই করি। আমাদের অনেকগুলা লাইভ হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। আজকে আসছি মেইনলি আমার বোনের কথায়। আর এই যে স্বপ্নের সাকর যে ফাউন্ডেশন, যেটা যে সাকর যে খুঁটি বা সাকর যে শক্তি, সেটা অনেক মজবুত, সেটা কখনো ভাঙার নয়। এবং আশা করি যে এই সেই সাঁকো পার হয়ে আমরা অনেক সাফল্যে অনেক দূর পৌঁছাতে পারবো। এটি আমি আশা করি সবার কাছে। মানবিক আমার ভাইয়া, এই যে অনেক সময় যখন বাংলাদেশে নিম্ন মধ্যবিত্তরা চলে লকডাউন ওটা না দেওয়া হলো, তো আর নিম্নবিত্ত যারা, ওরা তো সরকারি বেসরকারি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান বা আমরা প্রবাসীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন। তো বিপাকে পড়েছিল মধ্যবিত্তরা। আপনি আমাদের মৌলভীবাজার থেকে 6 নং এবং 7 নং থেকে যে রাত আধারে সামগ্রী কিনে আপনি যে মধ্যবিত্তদের বাসার সামনে নিয়ে দরজার সামনে রেখে এসেছিলেন, যাতে ওরা খুব বিব্রত না হয়, যাতে ওরা লজ্জিত না হয়। এবং মানে এই উদ্যোগটা আপনার, কি বলবো, আমি স্যালুট জানাই। মানুষ যে মানুষের জন্য, এটাই আপনি প্রমাণ করেছেন। আসলে আমি গুছিয়ে বলতে পারি না, তবু আমার মনের কথাগুলো এলোমেলো ভাবেই আমি বলে দিছি। নেটওয়ার্কেও কিছু মানে সমস্যা আছে। আসলে যে অত্যন্ত সুন্দর একটি কথা, মধ্যবিত্ত যারা আছে, আমার অনেকেই মধ্যবিত্ত যারা আছে, লজ্জায় বলতে ভালো চলতেছে। লকডাউনে অনেক সমস্যা সেই থেকে আমার মাঝে মাঝে আমরা এটা করি। তারপরে আমরা চিন্তা করলাম, করার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ হলো। বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য আমরা তারা বিনিময়ের পরে আমরা বের করতাম। এবং অনেকেই আমরা অনেক চুপিসারে, যাতে কেউ এটা না জানে, আমরা অনেক ঘরের সাহায্য পৌঁছে দিয়েছি। তখন আমার এই স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমার বোন নুরজান শিল্পী আমাদের সাথে শরিক হয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। সেই জন্য আমি নুরজান শিল্পী এবং এই স্বপ্নের সাঁকো পরিবারকে ধন্যবাদ। আর আসলে আজকে কি বলবো, আমি আমার শ্রদ্ধেয় শাহাদাত ভাইকেও আমি দেখতেছি। আর আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। জি, সাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে শুরু থেকে আপনি লাইভে যুক্ত রয়েছেন আমাদের সাথে। সাদাত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আপনি লাইভের শুরু থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনার মূল্যবান সময় নষ্ট করে, এবং আপনার সুপরামর্শ আমরা শুনে অত্যন্ত ভালো লাগলো। আমাদের শিশু সুলভ আচরণের জন্য এবং শিশুদের করণীয় সম্পর্কে আপনি বিস্তারিত আমাদের বলেছেন। আমাদের আজকে লাইভে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, আমি বলি। আজকে আমি তো শিশু সংগঠক, আমার পরিচয়টা দিইনি। আমি আসলে শিশু সংগঠক উত্তরণ খেলাঘর আসরের সভাপতি, এবং আমি খেলাঘর করি 1978 সন থেকে। এবং ক্লাস 3 থেকে, যখন ক্লাস 3-তে পড়তাম, তখন থেকেই আমি খেলাঘরের সাথে সংযুক্ত, এবং এখনো পর্যন্ত আমি খেলাঘর করি। খেলাঘরের কর্মী থেকে খেলাঘরের সভাপতি। তো শিশুদের সাথে আমার আজন্ম একটা সম্পর্ক। আমি যেন এখনো প্রত্যেকটা শিশুর সাথে আমার মিতালি করে রাখতে চাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আগামী পৃথিবীটাকে যদি আপনি সুন্দর করতে চান, তাইলে অবশ্যই আপনি আপনার শিশুকে সুষ্ঠুভাবে গড়ে তোলার দরকার আর কি। যদি কোনো বাবা বা তার ছেলেকে মেয়েকে যদি আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়, তবে অবশ্যই শিশুর দিকে মনোনিবেশ করতে হবে। এবং একটা শিশুকে কিভাবে গড়ে তোলা যায়,
পরীক্ষা নিরীক্ষা করা দরকার নেই, শুধু তার সাথে কথা বললেই, গল্প করলে এবং তাকে সময় দিলে, যদি সুন্দর সময় দিলে আমার মনে হয় একটা শিশু সাদাত ভাই, গড়ে উঠবে। জি হুম। সাদাত ভাই, সাদাত ভাই আপনার হ্যাঁ, সুপরামর্শের বলুন। জন্য এবং আপনার সুন্দর করে কথা বলার জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। জি, সারার মজুমদার ইমন, সারার মজুমদার ইমন একজন ক্রীড়া হ্যাঁ সংগঠক। সারার মজুমদার ইমন, আমরা আমাদের যারা লাইভে রয়েছেন এবং আমার অতিথিবৃন্দ সবার সাথে আবার পরিচয় করে দিচ্ছি। সারার মজুমদার ইমন কার্যনির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজার এবং সহ সভাপতি আম্পায়ার স্কুল অ্যাসোসিয়েশন। এছাড়া তিনি একজন সাংস্কৃতিক কর্মী, একজন সাংস্কৃতিক মনা মানুষ এবং ক্রীড়া সংগঠক, এবং আমরা ছোটবেলায় অনেকে ফুটবল খেলতেন, আমরা একসাথে ফুটবল খেলতাম। তো আমরা স্যার ইমনের সাথে একটু কথা বলতে চাই। আসলে বৈশ্বিক মহামারীর এই যে করোনাকালীন সময়ে, করোনার যে প্রভাবে আমরা বিপর্যস্ত, অনেকটা লকডাউনের মধ্যে আমরা অতিবাহিত করছি এবং সের বাইরেও আমরা অনেকটা এখন শিথিল হয়ে গেছে। শিথিল হয়ে যাওয়াটা মানে আমাদের জন্য অনেকটা বিপদ ডেকে আনছে। আমরা উন্মুক্ত ভাবে ঘোরাফেরা করছি, উদাসীন ভাবে চলছি। তো এই করোনাকালীন সময়ে বন্ধ রয়েছে খেলাধুলা, শারীরিক দূরত্ব বজায় রাখার কারণে আমরা শিশু যুবক সবাই খেলাধুলা থেকে অনেকটা দূরে রয়েছি এবং মানসিক চাপ এবং ভারসাম্যহীনতায় কোনো সমস্যা হবে কিনা আপনি এ ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। আমাদের যে আমরা ক্রীড়া সংস্কৃতি থেকে আমরা দূরে রয়েছি। হ্যাঁ, আসলে খেলাধুলা, সংস্কৃতি সবকিছুই আমাদের বাঁচার জন্য বা সুস্থভাবে আমরা থাকার জন্য আমাদের প্রয়োজন। তা আমি এটুকু বলবো যে করে আমরা সবাই অন্ততপক্ষে বাচ্চাদের game বা মোবাইলে গেম খেলতে, কিন্তু এগুলা হতে পারে কিছু সময় মোবাইল গেম বা মোবাইল চলবে, কিন্তু মাঠ থেকে যে বাচ্চারা দূরে রয়েছে তারা মানসিকভাবে অনেক পিছিয়ে আছে। এক্ষেত্রে আমরা যারা আমাদের আমাদের community আছে, আমরা অনলাইনে বা আমাদের এইজ লেভেল যারা আছে আন্ডার 14 আন্ডার 15 বা পর্যায়ে ন্যাশনাল পর্যায়েও নির্দেশনা দেওয়া থাকে। আমি সব যারা লাইভ দেখতেছেন সরকারি যে স্পোর্ট মাইন্ডেড মাঠে গিয়ে খেলাধুলা না, স্পোর্ট মাইন্ডেড থাকলে অনেক কিছু থেকে দূরে থাকা যায়। তো আপনার বাচ্চাকে আপনি ঘরের মধ্যে বিভিন্ন এক্সারসাইজ এবং জিম এগুলো করাতে পারেন। না থাকলে আপনার নর্মালি কিছু এক্সারসাইজ আছে, ইউটিউবে দেখলে পাবেন বা বিভিন্ন খেলোয়াড়দের পেজেও পাবেন। সেক্ষেত্রে বা বাচ্চাদের নিয়ে আপনারা ঘরের মধ্যে যে কোনো ধরনের খেলাধুলা হোক, অন্তত একটি রুমের মধ্যে বা ছাদ থাকলে তাদের মধ্যে ফুটবল, ড্রিবলিং বা ক্রিকেটের বল, ব্যাট এমনি জাস্ট হাতে নিয়ে একটু প্র্যাকটিস করলে মানসিকভাবে অনেকটা সুস্থ থাকবে। এটি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে বাচ্চাদেরকে নিয়ে একটু তাদের মধ্যে হাঁটাহাঁটি করুন, সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। ধন্যবাদ নির্মল। আর কারণ নির্মলের সাথে আসলে খেলাধুলা করেছি, আমি জেলা দলে খেলেছি অনূর্ধ্ব 14-তে অনেকদিন পর। ধন্যবাদ। শেষ আমি একটি অনুরোধ করছি, যারা আছেন বাচ্চাদেরকে আপনারা একটু নড়তে চড়তে দিবেন। আর আসলে সময় শেষ হলে আমাকেও বিদায় দিয়ে দিবেন। আর আমার বোন নূরজাহান শিল্পীকে ধন্যবাদ যে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমাদের সাথে আপনি এসেছেন। যে আপনি ইমন আমাদের সাথে থাকুন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবারে নুরুল মুমিন মিল্টনের কাছে যাব। সাংবাদিক দাদা নুরুল মুমিন, ডক্টর লিজু মনে হয় অপেক্ষায়, তাকে যদি একটু যুক্ত করেন। না লিজুকে তো আমরা পাচ্ছি না। তাহলে আমি একটু বের হয়ে ওনাকে নতুন লিংকটা দিচ্ছি। আমরা একটু ফাহমিদা ইয়াসমিনের কাছে যাব। ফাহমিদা ইয়াসমিন, জি
আবু সুফিয়ান। আবু সুফিয়ান শুনতে পাচ্ছ আমাকে? জি, আসসালামু আবু আলাইকুম। সুফিয়ান শুনতে পাচ্ছ? জি দাদা, আদাব। ইমন ভাইকে আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ। আসলে স্বপ্নের সাগর পরিবারের লাইভ আসলে অন্য নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে অনেকটা সঠিকভাবে পেরে উঠতে পারতেছি না। তারপরেও আপনি আমাদের সাথে শুরু থেকে এই লাইভে আজকে যুক্ত রয়েছেন এবং আপনি একজন সুফিয়ান স্বপ্নের সাগর পরিবারের একজন একনিষ্ঠ একজন সদস্য এবং তরুণ কবি। তো আমরা আজকে তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো। এটা কবিতা আবৃত্তি আমাদেরকে শোনাবে। ধন্যবাদ। অনেকক্ষণ ধরে এই প্রতিকূল অবস্থার মধ্যে যেমন কারেন্ট চলে যাওয়ার কারণেও, তারপর অনেক সমস্যা উত্তরার পরেও আপনি আমাদের এই সার্ভিস দিয়ে যাচ্ছেন। মানে সঞ্চালনা একটা খুব বড় একটা কাজ যেটা করছেন নির্মল দাদাকে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই এখন পর্যন্ত যারা এই লাইভে ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল। এবং আমাদের এই স্বপ্নের সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরজাহান শিল্পী আপুর একটা কবিতা আমি এই মুহূর্তে পাঠ করবো। আসলে আমি আবৃত্তিটা ততটা পারি না, আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কবিতাটার নাম বিষাদ অনুরাগ। লিখেছেন নুরজাহান শিল্পী। গধূলির কিছু রং, জীবনের জলছবিতে আজকাল ধূসর বিবর্ণ রং ছড়ায়। মেঘবালিকার অভিমানী আলোকে অনুভূতির তীব্র দহনে পুরে খাক হয়ে যায় পূর্ণিমার চাঁদ। ব্যাকরণের জটিল সমীকরণে আত্মার পালক জুড়ে নীলছে দাগ। তোমার পাজর ভাঙা আর্তনাদে খসে পড়ুক নীরবতার দেয়াল। তোমার পালিত আজন্ম অহংকার প্রলয় অগ্নিশিখায় জ্বলে উঠুক হৃৎপিণ্ডের বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর ফুসফুসের মতো পচনকালে অতিক্রান্ত তোমার অস্ফুট আত্মার ক্রন্দন। হেরে যাওয়া বেদনার জয়ে বিষাদ অনুরাগে। এটি নুরজাহান শিল্পী আপুর একটি কবিতা, অত্যন্ত একটি মানে বেদনা বিভোর একটি কবিতা। কবিতাটা পাঠ করলাম, জানি না কার কেমন লাগছে। তো এই মুহূর্তে ধন্যবাদ আবু সুফিয়ান। আমরা পরে আবার তোমার সাথে যুক্ত হব, তুমি আমাদের সঙ্গেই থাকো। আমরা পরে আবার তোমার সাথে যুক্ত হব, আমরা আবার যুক্ত হব পরে। আমরা নুরুল মুমিন মিন্টু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দাদা শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অপেক্ষায় রয়েছেন আমাদের লাইভে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভ আয়োজনের পক্ষ থেকে। তো আপনি একজন গণমাধ্যম কর্মী এবং সেই সাথে একজন সমাজকর্মী। তো আমি আপনার সাথে আজকে এইটুকু আসলে আপনার সাথে জানতে চাই, জানার আগ্রহ আসলে প্রত্যেক মানুষের মধ্যে থাকে। গণমাধ্যমে যারা কাজ করছেন, আপনারা সাংবাদিক, আপনাদেরকে ফ্রন্ট লাইনার হিসেবে অভিহিত করা হয়। আর ফ্রন্ট লাইনার হিসেবে ডাক্তার, চিকিৎসক, অন্যান্য পেশায় যারা রয়েছেন সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে তো করোনাকালীন সময়ে গণসচেতনতায় গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে? আপনি করোনাকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ দাদা, এবং সাথে যারা যুক্ত আছেন এবং প্রিয় বোন নুরজাহান শিল্পী সহ সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তো আসলে আপনি যে প্রশ্ন করেছেন গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে, তো সেটা তো আসলে কি বলবো, গণমাধ্যমের করোনাকালীন সময়ে বিশেষ করে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। ফ্রন্ট লাইনার হিসাবে যারা কাজ করছেন আমরা জানি যে চিকিৎসক, নার্স এবং পুলিশ বাহিনী, তার পাশাপাশি গণমাধ্যম কর্মী শুরু থেকেই সম্পৃক্ত রয়েছে। এবং আপনি যেটা জানেন যে সরকার, প্রশাসন, স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা, যে বার্তা, সেটা একমাত্র গণমাধ্যমের মাধ্যমেই জনসাধারণের সামনে পৌঁছে দেওয়া হচ্ছে। তো গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কিন্তু নানা সীমাবদ্ধতা, নানা সমস্যা রয়েছে। তার মধ্য দিয়েও ফ্রন্ট লাইনার হিসাবে তারা সামনে রয়েছেন। আপনারা জানেন যেটা সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনেক ক্রাইসিস, এই মুহূর্তে সংবাদ মাধ্যমের উপরও অনেক ক্রাইসিস রয়েছে। তারপরও করোনাকালীন সময়ে মানুষ বাসা বাড়িতে অবস্থান করছে, সেই সময়ে সবাই কিন্তু গণমাধ্যমের উপরই এবং টিভি, গণমাধ্যম, সংবাদ মাধ্যম এইসব বিষয় নিয়েই কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে। দেশ বিদেশের যে সমস্ত খবরাখবর গণমাধ্যম কর্মীদের বদৌলতে ওনারা সেটা জানতে পারছেন। আপনি যেটা জানেন যে সংবাদ মানুষের মানসিক শক্তি বাড়িয়ে তাদের উজ্জীবিত রাখতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। গণমাধ্যম সে ধরনের ভূমিকা পালন করছে। আর আমি যেটা বলবো, মূল ধারার গণমাধ্যম গুজবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করছে। তা আপনি ইতিমধ্যে বাংলাদেশে অনেক গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়েছেন করোনায় এবং কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের যে সমস্যা, সীমাবদ্ধতা, সেই সব সমস্যা সীমাবদ্ধতা যেন কাটিয়ে উঠা যায়, সরকার সেই বিষয়ে যেন নজর দেয়, সেটাই আমি আহ্বান করব। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আমাদের নুরুল মুমিন মিন্টুকে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আসছি। তো আমরা সরোয়ার মজুমদার ইমামের কাছে আবার যেতে চাই। সরোয়ার মজুমদার ইমাম, সরোয়ার মজুমদার ইমাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি নির্মল শুনতে পাচ্ছি। আমি আসলে শারীরিক খেলাধুলার পরিবর্তে আমরা আসলে ডিজিটাল এবং মোবাইলের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আমাদের শিশুগুলা ঝুঁকে পড়ছে। তো এটা কি আমাদের খেলাধুলার ক্ষেত্রে কি ঝুঁকিপূর্ণ নয়? যদিও আমরা বন্দি জীবনযাপন করছি, তারপরেও কিন্তু আমরা শারীরিক খেলাধুলায় আমাদের শিশুদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছি না। আমরা পড়াশোনার চাপে আমরা তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখছি, আর ভার্চুয়াল জগতে আমাদের শিশু কিশোররা বেশি ঝুঁকে পড়ছে। আপনি একজন সংস্কৃতিমনা মানুষ এবং ক্রীড়া সংগঠক হিসেবে আপনি এটা কিভাবে দেখেন? আসলে যে আজকের উপস্থাপক আমার বন্ধু নির্মল সিংহ, এটা তোমার নিজেরও সেই সম্পর্কে অভিজ্ঞতা আছে। আমাদের আমি নিজেও এইবার সিপিএম এ ক্রিকেট খেলছি। এই বয়সেও আমি মনে করি আমি যথেষ্ট শারীরিক ফিট আছি। আমাদের সময় যখন ছিল যে প্রায় প্রত্যেকটি স্কুলে অবশ্যই খেলার মাঠ থাকতে হতো এবং সব বাচ্চারাই ছোটবেলা কিছু না কিছু, ফুটবল হোক ক্রিকেট হোক, কিছু খেলাধুলার মাধ্যমে ফিটনেসটা যে ধরে রেখেছে। এখনকার যারা 40 বা 40-এর উপরে যারা আছে, এখনকার বাচ্চাদের আসলে সেই সুযোগ কম। তারপরেও আমি মনে করি এটা গার্জেনদের ব্যক্তিগত উদ্যোগ নেওয়া উচিত এবং এই প্রত্যেকটি স্কুলে ভার্চুয়াল জগৎ, অবশ্যই এখন অনলাইনের যুগ, ভার্চুয়াল তো হবেই, কিন্তু তারপরেও যদি কেউ সপ্তাহে 7 দিন না পারেন, সপ্তাহে অন্তত 2 দিন কোনো মাঠের মধ্যে ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো ধরনের খেলাধুলা হোক, হাঁটা হোক বা দৌড় হোক, সেগুলোর মাধ্যমে যে মানসিক যে বিকাশ ঘটে। অনেকেই মনে করেন যে আমার ছেলের হয়তো পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেটি খেয়াল রাখতে হবে যে অবশ্যই পড়ালেখা উচিত, কিন্তু পড়ালেখা করতে গিয়ে যে মানসিক ভাবে অনেকে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, সেটা আমরা অনেক জায়গায় আমরা প্রমাণ দেখি। পড়ালেখার পাশাপাশি শারীরিক ফিটনেসটাও দরকার এবং সেটি মেন্টালিও সেটি সাপোর্ট করে। ধন্যবাদ নির্মল। আসলে ভার্চুয়াল জগৎ তো এখন চলে আসছে, কিন্তু ভার্চুয়াল জগতের পাশাপাশি অবশ্যই বাইরে বের হতে দিতে হবে, খেলাধুলা করতে দিতে হবে এবং শারীরিকভাবে ফিট রাখতে সেগুলা অনেক বেশি কার্যকর। যেমন এখানে আমার নির্মল সিংহ, আমি দুজনে আমরা 40-এর উপরে, কিন্তু আমরা নিজ থেকে এবং মন থেকে যথেষ্ট আমরা ফিট রয়েছি। এবং আমি তো নিজেই বলছি, এখন আমি নিজে ক্রিকেট খেলি, আম্পায়ারিং করি এবং অনেকেই আছে। সেইভাবে বাচ্চাদের সেইভাবে একটু সুযোগ করে দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ইমন, আমাদের সাথে থাকুন, আমরা আবার হয়তো আসবো আপনার কাছে। আমরা এবার নুরুল মুমিন মিন্টনের কাছে একটু যেতে চাই। আমাদের নুরুল মুমিন মিল্টন সাংবাদিক ও সমাজকর্মী, আপনার কাছে একটু যেতে চাই। জি 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 মিল্টন ভাই, আসলে অনেক গণমাধ্যমে অনেক সংবাদ প্রচারিত হয় যা জনগণ আতঙ্কিত হয়ে পড়ে শুরুতে। আসলে সেই সংবাদগুলোকে আমরা আরো সুন্দর করে মার্জিত ভাবে কি আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা কি এটাকে তুলে ধরতে পারি না, যাতে মানুষ আতঙ্কিত না হয়?
আবারও ধন্যবাদ দাদা। তো বিষয় হলো যে করোনা ভাইরাসের যে সংবাদ, এই সংবাদের প্রেক্ষিতে কিছুটা আতঙ্কিত এবং মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ এটা শুরুতে ছিল, যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আসলে গণমাধ্যম এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাতে কেউ আতঙ্কিত না হয়। এই করোনার যে সংক্রমণ কিভাবে তার থেকে উত্তরণ ঘটানোর যে কলা কৌশল সবকিছু কিন্তু গণমাধ্যম সেটা তুলে ধরছে। আপনি যেটা জানেন যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয় অনেক সময়, এবং আতঙ্কের বেশি যে জন্মটা দেয় সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা বলতে পারি যে হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক, এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সর্বক্ষেত্রে বেশি প্রচলিত। যে যার মতো পোস্ট দিয়ে থাকে এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সম্পৃক্ত, কিন্তু মিডিয়া তার বিপরীতে সঠিক যে সংবাদ, এই সংবাদটাই কিন্তু তুলে ধরছে। এবং সে প্রেক্ষিতেই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমি আগে বলেছি, সেটা কিন্তু মিডিয়ার যথেষ্ট অবদান রয়েছে। তো আমাদের আরো সচেতনতার দরকার আছে। আমরা মনে করি সর্বক্ষেত্রে, বিশেষ করে সরকার, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বাহিনী এবং আমাদের সংবাদ কর্মী যারা সার্বক্ষণিক কার্যক্রম করছেন এবং মাঠে আছেন, তারা সেই সচেতনতা বোধ সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করছেন। সেই দিক দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, সেটুকুই আমরা বলবো। এবং বর্তমানে আজকের যে লাইভ প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন, শুনছেন, আমার মনে হয় তারাও সেই বিষয়ে অনেকটাই জানার এবং বোঝার ক্ষমতা রাখবেন। তো সে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যে বিষয়টি হচ্ছে, আমরা শুরুতেই যেভাবে দেখেছিলাম যে মানুষের যে সচেতনতা বোধ, হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং দূরত্ব বজায় রাখা, সেই বিষয়গুলি এখন আর অনেকটাই বাংলাদেশের প্রেক্ষিতে নেই। আপনি যেটা দেখবেন খেয়াল করলে, অনেকে মাস্ক ব্যবহার করেন, এক সপ্তাহ হয়ে গেছে একই মাস্ক ব্যবহার করছেন, ময়লা হয়ে গেছে। তো আমাদের সেই সামাজিক সচেতনতা বোধ কিন্তু সর্বক্ষেত্রে প্রয়োজন, এবং সেটা সবার সাথে শেয়ার করার মধ্য দিয়ে তা আরো বৃদ্ধি করা যেতে পারে। ধন্যবাদ দাদা। আরো অনেকে আছেন, ওনাদের কথা আমরা শুনবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ নুরুল মুমিন মিটন, আমাদের সাথে আপনি আসলে যুক্ত থাকার জন্য, এবং আপনাকে অভিনন্দন জানাই। আসলে আপনি অনেক সময় নষ্ট করে আমাদের সাথে ছিলেন সেই শুরু থেকে, এবং স্বপ্নের সাগর পরিবারে আপনি একজন শুভাকাঙ্ক্ষী। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার বিদায় দিচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান থেকে। এবারে আমরা যুক্ত হতে চাই তাসলিম চৌধুরী। তাসলিম চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তাসলিম চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। তাসলিম চৌধুরী, আপনি অনেকক্ষণ ধরে আসলে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা সংযোগ দিতে পারিনি। আসলে সময় মতো আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুতিক গোলযোগের কারণে আমরা সময় মতো অনুষ্ঠান শুরু করতে পারিনি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের সাথে আপনি যুক্ত হয়েছে স্বপ্নের সাক্ষ্য পরিবারে। আমি আবারও আমাদের যারা লাইভ করেছেন আমাদের অতিথিবৃন্দের কাছে আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের আজকে অতিথি তাসলিম চৌধুরী, সিনিয়র ব্যাংক কর্মকর্তা, এক্সিম ব্যাংক, সিলেট। আপনাকে স্বাগতম। জনাব তাসলিম চৌধুরী, ব্যাংক একটি সেবা খাত। সকল মানুষের আর্থিক লেনদেন ও আস্থা হচ্ছে ব্যাংক। করোনাকালীন সময়ে ভয়াবহতায় প্রায় প্রতিদিনে অফিস করতে হচ্ছে আপনাকে। আপনারা যারা কাজ করছেন কিংবা ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ থেকে সেবা দিয়ে চলছেন, একটু জানতে চাই আপনি কিভাবে সেটা করছেন আপনারা। আপনি শুনতে পাচ্ছেন না আমাকে?
আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না না না, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, দুঃখিত। আমরা এবার সুফিয়ানের কাছে আবার যেতে চাই। অমিতা নাই নাই। সুফিয়ান, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি সুফিয়ান শুনতে পাচ্ছ? জি আমরা আবার একটি কবিতা শুনতে চাই তোমার কাছ থেকে। একটি কবিতা আবার শুনতে চাই তোমার কাছ থেকে। জি ধন্যবাদ। এই কবিতা শেষ করেই আমি বিদায় নিব। আর সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে নির্মলদা এখানে সঞ্চালনা করছেন, ওনাকে অনেক ধন্যবাদ। স্বপ্নের সাগর পরিবারের প্রতি রইল কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভকামনা। এখন একটি কবিতা শুরু করব। কবিতাটার নাম বলতে নেই, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। সব জায়গায় সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্মকর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখন যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই, ইচ্ছে আপনার করবে, জিভটা উসকুস করবে, গলার ভেতরটা কুটকুট করে উঠবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফুরে আর দালালের মৃগয়াক্ষেত্র হয়ে উঠেছে, ভাবতে সারা দিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনকি বাজারে ছেড়ে দিলে 20 টাকার রুজের মোটেগিরিও জুটতো না যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন, পর্দার মেগা স্টাররা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছেন। বাংলা সিনেমায় বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকায় ঢাউস পুজোর সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথাই বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হার হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করছে, ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচতারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়াঝাটার বিজ্ঞাপনের উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সবকিছুতে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি? ফেসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল, প্রক্রিয়াশীল, আর নীল বলবে এ বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল। আপনার ধূপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে, বলেছেন কি? ফেসেছেন। পেঁচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চুল ঢুকে সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন? দিনকাল বুঝেন না, খালি বড় বড় কথা, সুতরাং বলতে নেই। বুবার শত্রু নেই, বুবা হয়ে থাকুন, চুকে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা ধেসে গেছে, এছাড়া আর কোনো মিয়াই সুখে নেই। আর আপনি বেবলা না, নেতা না, অভিনেতা না, ঘরে না ঘাটের, আপনার মশাই চুপ করেই থাকা শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন, আর তো কটা দিন মনে মনে গান ধরুন।
ওই মহাসিন্ধুর অপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ। এই একটি কবিতা আমার খুব প্রিয় একটি কবিতা এবং আশা করি সবার ভালো লাগবে। সমসাময়িক অবস্থার উপর লেখা কবিতা। ধন্যবাদ আবু ধন্যবাদ। সুফিয়ানকে আমাদের সুন্দর কবিতা আবৃত্তি করে শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বপ্নের সাগর পরিবার থেকে আমাদের সাথে আপনি সব সময় থাকবেন। আজকে লাইভের জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। আমরা ফাহমিদা ইয়াসমিনের কাছে একটু যাব। আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন আমাদের লাইভে। আসলে আমরা যুক্ত করতে চাইছিলাম আপনাকে, কিন্তু আপনি মনে হয় মাঝে এখানে আপনি চলে গিয়েছিলেন। আর আমাদের নেটওয়ার্ক প্রবলেম, ওইখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা আসলে ঠিক অনেক মতো কষ্ট শুনতে করতেছেন। পারছিলাম। যে আমরা চেষ্টা করছি আসলে। তো আশা রাখি আমরা আগামীতে আরো সুন্দর করে করতে পারবো। তো আসলে প্রবাস প্রবাস জীবনে থেকেও আপনি ইউকেতে প্রবাস জীবনে থেকেও আপনি সেখান থেকে আপনার হৃদয়ে ধারণ করছেন বাংলা মা মাটি এবং মানুষকে, এবং প্রেম ও প্রকৃতির কথা লিখেছেন, আপনার কবিতায় তুলে ধরতেছেন। এবং আমরা সবসময় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মিডিয়া আপনার অসংখ্য কবিতা আমরা দেখতে পাচ্ছি। কি করে এত প্রেরণা পান আপনি এই কবিতাগুলো লিখতে, একটু যদি বলেন আমাদেরকে। প্রথমেই স্বপ্নের সাগর পরিবারের সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। সেই সাথে লাইভে যারা আমার অনুষ্ঠান দেখতেছেন, আমার পাঠক শ্রোতা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর নূরজান আসলে সে আমার কাছে কবি, সে কবি কিন্তু আমার পরিবারের একজন। আর অনেক গুণীদের সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ। সেই সাথে অনেক গুণীজন কথা বলে গেছেন, এখানে সাদুত ভাই অনেক কথা বলে গেছেন। উনি উত্তোলন খেলাঘর আসরের সংগঠক, আমি সেই সংগঠনের একজন কর্মী। সংগঠনের আমি নিজে একজন দাবিদার। সেই সাথে করোনায় যারা মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের সবার মাগফিরাত কামনা করি। করোনায় আক্রান্ত যারা আছেন তাদের আল্লাহ যাতে তাদের সুস্থ করে দেন সেই দোয়া করি। আসলে প্রেরণাটা হলো গিয়ে আমার পরিবার থেকে। আমার পরিবার, আহ আমার মামা, আপনি চিনেন নিশ্চয়ই চৌধুরী গোলাম আকবর। আমার মামা তো লিখে গেছেন। পাশাপাশি যার কথা বলে না হয়, মাহফুজুর রহমান, উনি আমার খালাতো ভাই। আমরা একই সাথে একই বাসাতে বড় হয়েছি। মামা তো প্রতিক্ষণ লিখতেন। গত বছর মামা মারা গেছেন। প্রথম যেটা আমি লিখি, প্রথম যে কবিতা, সে আমার তখন আমি প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যাওয়া হয়নি। শহীদ সাগনিক দাদা, উনি আমার দাদা, উনি মাহফুজ রহমান মামা, ওনারা কিন্তু বসে কবিতা লিখতেছেন। সারা রাত বসে ওরা কবিতা লিখতেছেন, আমরা কিন্তু বসা পড়ার টেবিলে দেখতেছি। তখন ওদের লিখে দেখে আমি 2-4 লাইন লিখছি। শৈশব দিকে দাদা তখন আমার হাত থেকে লিখেটা নিয়ে বলছেন, এটা কি তুই লিখছিস? তখন আমি বললাম, কি মনে হয়, এখানে তো আর কেউ নাই। বলে, কোনো পত্রিকা দেখে? আমি বলছি, পত্রিকাও তো নাই। তো উনি আমাকে বলছিলেন, তুই একদিন অনেক বড় কবি হবে। তখন আমি ওনাকে বলছিলাম যে আমি কবিদেরকে পছন্দ করি না, কেন আমাকে বলছেন সেটা। কিন্তু আজকে আমি দাদার কথাটা শ্রদ্ধার সহিত স্মরণ করি। আমি জানি আমি কবি হতে পারিনি, আমি চেষ্টা করি লেখার জন্য। আর ইনশাল্লাহ আমার অনুপ্রেরণা যেমন আমার পরিবার থেকে পাইতেছি, ঠিক তেমনি আমার ফেসবুক বন্ধুরা, আমার কিছু কবি সাহিত্যিক ভাই বোন, পাশের মানুষদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যতটুকু আমি করতে পারতেছি। আপু কবি হয়েছেন বলেই তো এখানে আসতে পেরেছেন। আমি আমরা তো এখনো একজন কবি হতে কবি পারিনি, কর্মীকে চেষ্টা করতেছি। ইনভাইট এখনো করেছি, কিছুই যে হতে ইনভাইট পারিনি, করেছি এখনো কবিকে। কিছুই হতে পারিনি, চেষ্টা করতেছি। কবি এত সহজ না, কবি অনেক বড় একটা শব্দ। বাট আমি চেষ্টা করি কিছু একটা করার আসলে আজ জন্য। আপনি তুমিও তো কি লিখতেছো। শুনবেন আমাদেরকে? আসলে কবি কবি শব্দের অর্থ আসলে বিশালতা অনেক। তো আমরা চাই আপনারা কবি হয়ে উঠুন এবং তোমার সাথে আপনাদের কবিতার লেখার কার্যক্রম আরো সমৃদ্ধি হোক এবং প্রশংসিত হন আপনারা। তো আমরা ফাহমিদা ইয়াসমিন, আপনার কাছ থেকে আমরা একটি আবৃত্তি শুনবো। আমি আসলে আবৃত্তি শিল্পী না। আমার নিজের বই, বিদ্রোহী বিক্ষোভ বই থেকে আমি একটা কবিতা পড়ার চেষ্টা করব। আমার আগে দাদা কি আবৃত্তি করেছেন, ওনারা হলেন কি আবৃত্তি শিল্পী। আমি তো লিখি, আবৃত্তি শিল্পী না। চেষ্টা করতেছি পড়ার জন্য। আমার বিদ্রোহী বিক্ষোভ বই থেকে একটা কবিতা পড়তেছি। আবার তুমি রাগো, অসহায় থেকো না হে বগ্নি, এগিয়ে চলো আজ, যেথায় আছে আদার খালো, মুছড়ে ভাঙ্গো লাজ। তোমার হাতেই বিশ্ব গড়ে,
তোমার হাতেই সভ্যতা, তোমার কাছেই সৃষ্টি হবে ভালোবাসার নম্রতা। নারী তুমি, নারীর মতো করো নিজের কাজ, তবেই হবে শ্রেষ্ঠ মানুষ, পড়বে হীরক তাজ। তোমার মায়ায় বাড়বে শিশু, দেখবে যে পথ আগামী, তোমার মূল্য যে দিয়েছে সেই হয়েছে দামি। সময় এসেছে বদলে যাবার, বদলে দেবার। হে ভগ্নী জাগো, নরপশু মগজ ভেঙে আবার তুমি রাগো। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কবিতা আসলে অনেক ভালো লাগলো। আমরা নূরজাহানকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আপনি কিছু বলতে চাচ্ছেন? কেউ একটা মনে হয় আছেন এখন না, ডক্টর লিজু ঢুকতে পারতেছে না, কি সমস্যা আমি বুঝতেছি না, সে অনেকক্ষণ জি, থেকে আসলে অপেক্ষা। জি, সমস্যা থাকতে পারে। আসলে আমরা যারা আজকে সংযোগ দিতে পারিনি, আমরা আগামী লাইভে সবাইকে আবার সংযুক্ত করার চেষ্টা করব। আসলে আমাদের এখানে নেটওয়ার্ক এবং বিদ্যুৎ গোলযোগের কারণে আমরা সবার সাথে ঠিকমতো যুক্ত হতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নূরজাহান, আপনি বলেন কিছু। অতিথি তো আমাদের আরো দুজন রয়ে গেছেন মনে হয়, ওনাদের পরে বলবো একদম শেষের দিকে। আমাদের সাথে আমাদের লিংকে এখানে আর কেউ যুক্ত নেই, আমাদের এখানে আর কেউ যুক্ত নেই অতিথি। আসলে হয়তো আসতে পারতেছে না, তাদের কোনো আমি আমার সমস্যার ভিউয়ার্সদেরকে কারণে। ধন্যবাদ দেবো, আমার ভিউয়ার্সদেরকে ধন্যবাদ দেবো, এতক্ষণ সময় ধৈর্য সহকারে ওনারা অনুষ্ঠান দেখছেন এবং কমেন্ট দিয়ে আমাদের অনুপ্রাণিত করছেন। আমাদের সবাইকে, সাক্ষ্য পরিবারের সবাই আমার প্রিয়জন, আমার আত্মার আত্মীয়, আমার ভাই বোন, পারিবারিক ফ্রেন্ডস, ফ্যামিলি এবং অনেক কবি সাহিত্যিক এই সাক্ষ্য পরিবারে আছেন। অনেকে আসতে পারে নাই ব্যক্তিগত সমস্যায় এবং অনেকে আনতেও পারি নাই। নেক্সট যদি লাইভ করি ইনশাল্লাহ সবাইকে আনবো। আমার বন্ধুদেরকে ধন্যবাদ দেব, দিলশাদ, রুবা, আমার বোন মুন্নি, শুরু থেকে আমি দেখতেছি ওরা কমেন্ট দিয়ে উৎসাহিত করতেছে আমাদেরকে। তো মানসিক সাপোর্টটা অনেক বড় একটা বিষয়, ওরা যে আমাকে মানসিক সাপোর্টটা দিতেছে। যখন স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশন নতুন করলাম তখন অনেক কিছুই জানি না, অনেক কিছু বুঝতে পারছিলাম না। তো মানসিক সাপোর্টটা যে কতটা জরুরি একটা মানুষের, আমি তখন উপলব্ধি করেছি। যারা আসতে পারে নাই তাদের জন্য আসলে দুঃখিত আমি। আমার যে ডক্টর লিজুর জন্য আমার খুব খারাপ লাগতেছে, সে অনেকক্ষণ থেকে অপেক্ষায়, আমি জানি না কেন সে ঢুকতে পারতেছে না। এইটুকু আসলে আগে আমরা বুঝতে পারছি, যে সে অফিসে বুঝতে চলে পারতেছি না যাচ্ছে, সে এখন আর জয়েন কোনো করতে কারিগরি পারবে না। লিজু, আমরা কোনো কারিগরি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত দুঃখিত লিজু। আসলে আমরা ডক্টর লিজুর কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। হয়তো কারিগরি কোনো ত্রুটির কারণে তিনি আমাদের লাইভে আসতে পারতেছেন না। আমরা আগামী লাইভে সংযুক্ত করার সর্বাত্মক চেষ্টা করব। আর আমাদের সাথে যারা আজকে লাইভ অনুষ্ঠানে যারা কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করেছে, প্রত্যেককে আমরা বিশেষভাবে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। এই করোনাকালীন সময়ে দীর্ঘ সময় আমাদের সাথে লাইভে আপনারা উপভোগ করেছেন, মন থেকে যে আপনারা বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে সারোয়ার মজুমদার ইমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি আমাদের করোনাকালীন সময়ে আপনি শুধু ক্রীড়া সংগঠক একজন না, আপনি শুধু সাংস্কৃতিক একজন কর্মী না, এছাড়া আপনি একজন মানবিক কর্মী হিসাবে আপনি আসলে আমাদের দুস্থ মানুষের তোরে আপনি ত্রাণ বিলিয়েছেন। তো আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, আপনি এইভাবে আমাদের সাথে থাকবেন এবং এই যে মানবিক থাকবেন, এবং আপনাকে আমরা স্বপ্নের সাক্ষ্য পরিবারের সব সময় আমাদের কার্যকরীতে আপনাকে পাবো বলে আশা রাখি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং হ্যাঁ বলেন। আমি স্বপ্নের সাক্ষ্য পরিবার এবং আজকের যে অত্যন্ত সুন্দর উপস্থাপনা হয়েছে, নেটওয়ার্কের একটু সমস্যা ছাড়া সবকিছু ঠিক হয়েছে, এবং আমার বোন এবং স্বপ্নের সাক্ষ্য নির্বাহী পরিচালক নূরজাহান শিল্পীকে ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠানটি প্রথম থেকে দেখেছেন এবং কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করেছেন তাদের কাছে চিরঋণী। আর আমার আসলে জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আজকে এই যে লাইভ করার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমার এটা স্মরণীয় হয়ে থাকবে। আর আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যে মানুষের কল্যাণে যেন কাজ করে যেতে পারি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। যে আপনি আমাদের সঙ্গে থাকুন, একটু পরে আপনাকে আমরা বিদায় দেবো, আরো 5 মিনিট আমাদের সাথে থাকুন। আমরা সে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আসলে আমাদেরকে অনেকে কমেন্টস করে সহযোগিতা করেছেন, উৎসাহ জুগিয়েছেন। কাজী রূপা, আপনার আবৃত্তি অনেক ভালো লেগেছে, ফাহমিদা আপাকে বলেছেন, এবং
মুন্না রহমান লিখেছেন, আসলে অনেক ভালো লেগেছে, এবং অলিউর রহমান 6 জন লাইভে অংশগ্রহণ নেওয়া যায়। এছাড়া আবু সুফিয়ান লিখেছেন শুভকামনা রইল। সৈয়দ রাহাত শিল্পী আন্টিকে অসংখ্য সুন্দর লাগছে এবং আয়োজন সুন্দর হয়েছে। মুনতাকিম আহমেদ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, এবং মুইজুদ্দিন চৌধুরী নিজু ওনাকে যুক্ত করে যায় কিনা যদি একটু দেখেন। মুইজুদ্দিন চৌধুরী নিজু আসলে আমাদের কমেন্টসে আছেন, আসলে আমরা আপনার দুঃখিত, আপনার কেন যেন আপনার সংযুক্ত করতে পারছি না। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা নূরজাহানকে আবার অনুরোধ করবো কিছু বলার জন্য। অলি রহমান ভাইয়া মনে হয়, ওনাকেও তো ডাকা হয় নাই। না, আমরা সংযুক্ত হতে পারিনি, আমাদের এখানে দেখতে পাচ্ছি দেখুন তো। জি, আমরা ওনাকে সংযুক্ত করতে পারতেছি না, আমাদের লাইনে নেই উনি। ও যে আপনি আমাদের শেষ পর্যায়ে আপনি কিছু বলবেন? জি, যারা এসেছেন কষ্ট করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর লিজু অলি রহমান ভাইয়া, ওনাদের জন্য আসলে খুব খারাপ লাগতেছে। আগামীতে একটা লাইভ করব সবাইকে নিয়ে। আজকে তো প্রথম লাইভ, আমাদের ভুল ত্রুটিগুলো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্বপ্নের সাক্ষর সাথে থাকবেন সবাই, কারণ এটা একটা মানবিক গ্রুপ, আমরা সবাই এক হয়ে কাজ করব। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ নূরজাহান শিল্পী, স্বপ্নের শাখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রবাসী কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকের এই লাইভ অনুযায়ী আয়োজন করেছেন, ঐকান্তিক আপনার প্রচেষ্টা এবং অনেক কষ্ট করে এই লাইভ অনুষ্ঠানে আপনি সম্পূর্ণ করতে পেরেছেন, যদিও আমরা অনেক দেরিতে হলেও, এবং আমাদের অনেক অতিথি রয়েছে, বিশেষ করে ইউকে প্রবাসী বাংলাভাষী.com এর অলিউর রহমান, এবং সিলেটের আবিব রাবেয়া মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর লিজু আহমদ, এবং এক্সিম ব্যাংক কর্মকর্তা তাসলিম চৌধুরী। আমরা আপনাদেরকে আমরা আজকে অনুষ্ঠানে কেন যেন কারিগরি ত্রুটির কারণে হয়তো বা আমরা আপনাদের যুক্ত করতে পারিনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের প্রতি, এবং আগামীতে আমরা পরবর্তী লাইভে আপনাদের সাথে যত সম্ভব যুক্ত করার চেষ্টা করব। যারা আমাদেরকে আজকে লাইভে উপস্থিত থেকেছেন এবং উৎসাহ জুগিয়েছেন, উপভোগ করেছেন এবং কমেন্টস করে উৎসাহ করেছেন এবং যারা দেখেছেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অফুরন্ত ভালোবাসা জ্ঞাপন করছি। স্বপ্নের সাগর পরিবার থেকে আজকে লাইভ আয়োজন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি, এবং সেই সাথে আমরা সাংস্কৃতিক কর্মী নির্মল দাদাকে বলছি, আপনি কবি, 2টা লাইন বলে শেষ করুন, একটা কবিতাতে 2টা লাইন দিয়ে শেষ করুন। আপনিও তো একজন কবি। ধন্যবাদ নূরজাহান শিল্পী, আসলে আমার কবিতাটা মোবাইলে রয়ে গেছে, আমি একটু বের করতে হবে, আমাকে 2টা মিনিট সময় দিন। সেই সাথে আমি ক্রীড়া সংগঠক এবং সারোয়ার মজুমদার ইমন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আসলে আমাদের সাথে যুক্ত হবার জন্য। তো আপনি সবসময় আমাদের সাথেই থাকবেন আশা রাখি। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি সবসময় সাথে আছি, ইনশাআল্লাহ সবসময় সাথে আছি, আরো চেষ্টা করব। আমাদের আপনি একসাথে প্রোগ্রামটা শেষ করব, এবং আমাদের প্রতিষ্ঠাতার অনুরোধ করেছেন আমাকে একটি আবৃত্তি দাদা যখন কবিতা খুঁজতেছেন, ভাই আপনার নবীন সঙ্গ থিয়েটার সম্পর্কে একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। নবীন সঙ্গ থিয়েটার আসলে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে করেছিলাম আমরা, 1 মিনিটে বলছি। 12 বছর পূর্তিতে আমরা অনেক বড় অনুষ্ঠান মৌলভীবাজারে যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে পুরস্কৃত করেছে, এবং আপনারা জানেন আমাদের ক্লোজ আপ 1 তারকা রানা খান, সরি আমাদের এই এনটিভির রানা খান, এবং ক্লোজ সেরা কণ্ঠের মোহাম্মদ রুমেল, আমাদের উপস্থাপিকা ক্যাডেটের, এবং এই মুমতানা সরকার মুম সহ অনেকেই আছে যারা এখান থেকে এস্টাবলিশড হয়েছে, এবং আগামীতে আশা করি ওনারা গান পরিবেশন করবে এখানে এবং আসবে এই নবীন সঙ্গ থিয়েটার। আর আমি ওই একটি কথা আমি বলতে ভুলে গেছিলাম নির্মল, সরি, আমি 15 সেকেন্ড, আমি ওই একটি লিংক শেয়ার করেছিলাম এসএসসি রেজাল্টের। জুমারা রহমান নামে একটি মেয়ের মেধাবী ছাত্রী, অত্যন্ত অসহায়, সেই খবর শুনে আমার এই বোন স্বপ্নের সাগর পরিবার এবং ওনার নিজের পক্ষ থেকে ওর ভর্তি এবং যাবতীয় খরচ আমার কাছে ইতিমধ্যে পাঠিয়েছে, যদিও ভর্তি হয় নাই, এখনো ভর্তি শুরু হয় নাই। তো এই জন্য আমি আবারও ধন্যবাদ সবাইকে। আমি নির্মলের কবিতা শুনতে শুনতে এবং আমার বোন নূরজাহান শিল্পীর কথা শুনতে শুনতে বিদায় নেব আর কি। ধন্যবাদ।
জি, ধন্যবাদ ইমন। আসলে নূরজাহান শিল্পী সবসময় একজন মানবিক, তাই মানবিক কারণে তিনি মানবিক সংগঠন করেছেন স্বপ্নের শাখা ফাউন্ডেশন। তিনি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও মিশর, ইউএন সহ অন্যান্য অসংখ্য দেশে তিনি আসলে সহযোগিতা করে থাকেন আমার যতটুকু জানি। আচ্ছা, আমরা এখন অনুষ্ঠান শেষ করে আমি যদিও আমাকে বলেছেন নূরজাহান একটি কবিতা আবৃত্তি করার জন্য, আমি চেষ্টা করছি, শুনবেন। আসলে আমরা তো আবৃত্তি শিল্পী না, আমাদের কণ্ঠ একটু ভয়েসটা অন্যরকম হতে পারে। কবিতার নাম সময় ও সময়। একটি সরলরেখার দুই প্রান্তে তুমি আমি, অনুভবের স্বপ্নীল সিঁড়ি, ফুলে ফুলে শোভিত চারপাশ। একটি দিঘিতে নীলপদ্ম, রাজহংসীর জলকেলি, পদ্মকুড়াতে সাঁতার কাটা মিঠি মিঠি হাসি। একটি পৃথিবী, সাগর নদী, কাটা মোড়া পথ, স্বচ্ছ কাছের দেয়াল, পলার সঙ্গে বসন্তের আহ্বান। একটি তারা ভরা রাত, নিশিত রজনী, কল্প আলাপনে ভোরের প্রভাত, জানালায় দৃষ্টিপথ বহুদূর। একটি কুঠির, শত স্মৃতি, প্রাপ্তি, তৃপ্তি, উঁচু নিচু মেটোপথ, ঝর্ণার চলে বেজার সুখ প্রশান্তি। একটি যাত্রাপথ, সাগর মহাসাগর, ভুল পথে দীর্ঘ বিরতি, মরুভূমি, সংযোগ, অদৃশ্য সংযোগ, আলোর রেখাপাত, ক্ষণে ক্ষণে পথে ক্ষণে। একটি সুনীল আকাশ, উঠছে হাজারো প্রজাপতি, প্রান্ত থেকে দিগন্তে, সাজের বেলায় অতৃপ্ত আলিঙ্গন। একটি হৃদয়, দুটি ছেদবৃত্ত, দুটি ফুলের পরশ, অনন্য অনুভব বৃত্তে বৃত্তে। একটি প্রেম, তুমি থেকে আমি, রোদ থেকে বৃষ্টি, আগুন থেকে পানি, মায়া আর ছায়া। একটি জীবন, সাদা ও কালো, সময় অসময়ে। আসলে কবিতাটা আমার নিজের লেখা, হয়তো শুনেছেন এটুকু। চমৎকার, চমৎকার কবিতা, চমৎকার। ধন্যবাদ নির্মল, চমৎকার, অসাধারণ হয়েছে। তো আমরা আবারও আমাদের যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এবং আমরা ডাক্তারের পরামর্শ মোতাবেক আমরা স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে নিরাপদ থাকবো। সবাইকে শুভেচ্ছা। কত সময় ছিল?